সবাইকে। আমি ফারাহ তাবাসসুম অরা আবারও জেএমএম স্কুল থেকে লাইভে চলে এসেছি। আমাদের আজকের লাইভটা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে জেএমএম স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সের আমরা ওরিয়েন্টেশন করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। এই ওরিয়েন্টেশন লাইভে আমরা ইনস্ট্রাক্টরদের সাথে পরিচিত হব, এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো এবং লাইভটির শেষের দিকে আমরা কিভাবে পারচেজ করতে হয় সেটাও আরেকবার দেখব। যারা আমাদের সাথে জয়েন করেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কোথা থেকে জয়েন করছেন, কারণ আমরা জানতে চাই যে দেশের কোন প্রান্ত থেকে কে কে আমাদের সাথে লাইভটিতে এই মুহূর্তে আছেন। অষ্টম শ্রেণীর যারা তোমরা লাইভটি এই মুহূর্তে দেখছো বা জয়েন করছো, শেয়ার করতে একদমই ভুলবে না। এবং যে অভিভাবকরা আছেন যাদের বাচ্চারা অষ্টম শ্রেণীতে আছে, তারাও অবশ্যই এই লাইভটি পুরোটা দেখবে। আজকে আমাদের এই লাইভটির মূল কারণটা হচ্ছে ইনস্ট্রাক্টরদের সাথে পরিচিত হওয়া এবং তাদের থেকে আরো বিস্তারিতভাবে জানা যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসলে এই বার্ষিক পরীক্ষার ইম্পর্টেন্সটা আসলে কতটা বেশি। তো আমি বেশি দেরি না করে আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে পরিচিত হয়ে যেতে চাই। আই থিঙ্ক আমাদের সাথে জয়েন করে ফেলেছেন আমাদের বাংলা, ইংলিশ এবং জেনারেল ম্যাথের ইনস্ট্রাক্টররা। যেখানে আছে আমাদের সাথে সম্পদ ভাইয়া, যিনি অষ্টম শ্রেণীর বাংলা কোর্সটি নিবেন। আছে আমাদের সাথে রেজাউল ভাইয়া, যিনি আমাদের ইংলিশ কোর্স নিবেন, এবং আছেন আসিফুজ্জামান ভাইয়া, যিনি আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথ নেবেন। ভাইয়ারা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপনি কেমন আছেন? এবং আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যারা লাইভটি দেখছেন সবাই ভালো আছেন। এবং আপনাদের সাথে যারা আছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সবার সাথে আমাদের একটা খুবই ভালো জার্নি হতে যাচ্ছে। আমরা খুব সুন্দর মতো সিলেবাস সহ সবকিছু কভার করার চেষ্টা করব এবং তোমাদের এক্সামে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা প্রপারলি ক্লাস নিয়ে তোমাদের যে যতটুকু হেল্প প্রয়োজন সেটা করার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, তো ভাইয়া আমি আপনাকে একে একে করে প্রশ্ন করবো, তারপর আমাকে আসলে উত্তরটা দিবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে আসলে এই যে ১.৫ বছরের একটা বড় গ্যাপ, মার্চের ২০২০ থেকে এখন সেপ্টেম্বর পর্যন্ত তো পুরো স্কুল কলেজ সব বন্ধ ছিল। এরপরে একটা বড় গ্যাপের পরে চলে এসে স্কুলটা শুরু করতে না করতেই বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে। তো ওদের আসলে একটা এক্সাম ভীতি তো অবশ্যই হচ্ছে আমার তো মনে হয়। তোমরা যারা এখনো দেখছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিবে যে তোমাদের এক্সাম ভীতিটা কতটা আছে। আর এই যে একটা বেসিক গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, যদি ভাইয়া রেজাল্ট ভাই যদি কিছু বলতে চান। আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেজাউল করিম। অষ্টম শ্রেণীর ইংলিশ যে সাবজেক্টটা আছে, আমি তোমাদের সেই সাবজেক্টটা নিয়ে কাজ করব, ক্লাস করাবো তোমাদেরকে। তো প্রথমতই বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আমরা বেশ কিছুদিন ধরেই খেয়াল করছি যে আমরা কিন্তু অনলাইন থেকে অফলাইনে শিফট করে ফেলেছি অলরেডি। আমাদের ক্লাসেসগুলো হচ্ছে, এবং এখন যেটা হয়েছে যে শিক্ষা বোর্ড কিন্তু একটা টাইম লাইন দিয়ে দিয়েছে, এবং এই টাইম লাইনটা হচ্ছে যে আমাদের নভেম্বরের শেষ সপ্তাহে আমরা কিন্তু সবাই একটা বার্ষিক পরীক্ষায় বসবো। তো এখন যেটা হয়েছে, অনলাইনে কিন্তু আমরা একটা ডিফারেন্ট পদ্ধতিতে আমরা বসেছিলাম, সেখানে ক্লাস করছিলাম, তারপর এক্সাম দিচ্ছিলাম। এখন যেই ব্যাপারটা দাঁড়িয়েছে যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদেরকে এখন হাতে কলমে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। তো এই ক্ষেত্রে একটা ভয় কাজ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু তবুও বলতে চাই এই ব্যাপারটা যে আমরা কিন্তু এর আগেও এই ধরনের পরীক্ষা দিয়ে এসেছি। হয়তোবা আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে বেশ একটা সময় নিজেদেরকে ঘরে বসে রেখেছি এবং ওইভাবে আমরা এক্সামগুলো দিয়েছি অনলাইনে। বাট এখন যেটা হয়েছে যে আমাদের সেই আগের যে অভিজ্ঞতাটা, ওইটাকে কাজে লাগাতে হবে প্রথমত। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে এই ১ মাস যে সময়টা আছে, এই সময়টাকেও কিন্তু আমরা খুব দারুণভাবে কাজে লাগাতে পারি। তাহলে কিন্তু আমরা ইজিলি এই যে ভীতিটা, মানে এক্সামের যে ফিয়ারটা, এটা কিন্তু ইজিলি আমাদের মানে মস্তিষ্ক থেকে চলে যাবে। আমার মনে হয় একই জিনিসটা আমার বাকি যারা আছে ইনস্ট্রাক্টর, ওনারাও বলবেন। সম্পদ ভাই যদি কিছু বলতে চান। অবশ্যই। রেজাউল ভাই যেটা বলছিলেন ঠিক একইভাবে হচ্ছে যে অনেকদিন পরে স্টুডেন্টরা ইতিমধ্যে স্কুলে যাওয়া শুরু করেছে এবং নভেম্বরের লাস্টের দিকে যে বার্ষিক পরীক্ষাটা হবে এটা নিয়ে অবশ্যই একটা ভয়ের জায়গা কাজ করেন। স্টুডেন্টরা অনেকদিন ধরে পড়াশোনা না করার কারণে একটা মানে ওই যে অভ্যাসের জায়গাটা থেকে হয়তো কিছুটা চেঞ্জ এসেছে যে আচ্ছা আমার তো অনলাইনে সবকিছু হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে আবার যে একটা পরীক্ষা দিতে হবে এই ভয়টা কাজ করাটা খুবই স্বাভাবিক, কিন্তু খুব ছোট ছোট কিছু জিনিস যদি একটু মাথায় রাখা যায় তাহলে হয়তো এই ভয়টা কাটিয়ে ওঠা খুব সম্ভব। যেমন প্রপার প্ল্যান করা, একটু প্রতিদিন পড়াশোনা করার অভ্যাসটা করে ফেলা,
প্রতিদিন টিচারদের সাথে প্রপারলি কমিউনিকেট করা, আমরা যখন ক্লাসগুলো নিব তখন আমাদের সাথে সমস্যাগুলো শেয়ার করা, এই জিনিসগুলো যদি প্রপারলি করা যায় তাহলে হয়তো ওই ভয়টা কাটিয়ে উঠেছে। আচ্ছা আর এত অল্প সময় আছে কিভাবে শেষ করব। এমন হতে পারে অনেক স্টুডেন্টরা অনলাইনের কারণে বা স্কুল খোলা নেই সে কারণে হয়তো পড়াশোনা থেকে একটু পিছিয়ে পড়েছে অথবা একটু গা ছাড়া ভাব নিয়েছে, কিন্তু এখন যে শর্ট সময়টুকু আছে, অল্প সময়টুকু আছে, এইটাকেও কিভাবে কাজে লাগিয়ে আমরা প্রিপারেশনটাকে একদম 100-তে 100 নিতে পারি, আশা করি এই কোর্সটা থেকে আমরা ওভারঅল সেই জিনিসগুলো শিখতে পারবো। এবং ভয় পাওয়ার কিছু নেই, আমরা মানে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব, চেষ্টা করব যেন আমরা আমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারি, যেন আমরা পরীক্ষায় যখন আমাদের প্রিপারেশন কমপ্লিট হবে, ভালো হবে, আমরা পরীক্ষায় এমনিতেই ভালো করবো, এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। আসাদুজ্জামান ভাইয়ের কাছে যদি আমি জিজ্ঞাসা করতে চাই যে আসলে এই ম্যাথের ক্ষেত্রে এই বেসিকের একটা গ্যাপ ক্রিয়েট হয়, তাহলে আসলে মানে এই বার্ষিক পরীক্ষা সেটার প্রভাব কেমন পড়তে পারে? আসসালামু আলাইকুম। আমি শেখ আসাদুজ্জামান, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে অষ্টম শ্রেণীর সাথে আমি যুক্ত থাকবো। তো বেসিক কথাটা বলতে গেলে বেসিকটার সাথে আসলে কন্টিনিউয়াস লার্নিং এর কথাটাও চলে আসে। তো এখানে কিন্তু কন্টিনিউয়াস লার্নিং একটা বড় একটা গ্যাপ চলে আসছে, সেজন্য তোমাদের হয়তো ধারণা হতে পারে যে হচ্ছে আমরা বেসিকটা থেকে হয়তো বা পুরোপুরি ডিটাচড হয়ে গেছে। কিন্তু তোমরা দেখছো হয়তো বা অ্যাসাইনমেন্ট বা অন্যান্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে যথাসময়ে বুস্ট করার চেষ্টা করছে গভর্নমেন্ট যথাসময়, কিন্তু আমরা যদিও সেটা প্রপারলি রিসিভ করতে পারি নাই, হয়তো সেই জায়গা থেকে আমাদের ভীতির জায়গাটা তৈরি হয়েছে। তো সেই জায়গাটা নিয়ে যদি আমরা কাজ করি, সেগুলো যদি আমরা খুঁটিনাটি করে বিশ্লেষণ করে যদি দেখাই বা সেটার প্রত্যেকটা যে জাস্টিফিকেশন গুলো যদি সেইভাবে হয় প্রপারলি, তাহলে কিন্তু আসলে এই ভয়টা থাকবে না। আর তুমি যখন ভয়টাকে জয় করে ফেলছো ভাইয়া, তাহলে কিন্তু আর কিছুই থাকলো না, শুধুমাত্র বাধা থাকলো পরীক্ষার্থে বসা। আর এই পরীক্ষাটার যে প্রস্তুতি সেটাও কিন্তু এখান থেকে আমরা কমপ্লিট করতেছি। তো বেসিকটা নিয়ে এটা হলো মূল ব্যাপার, যে কন্টিনিউয়াস যে লার্নিং সেখান থেকে একটু ডিটাচ হয়েছে, কিন্তু সেই জায়গাটা যদি আমরা যদি আবার ফিরিয়ে দিই, তাহলে তোমার কাছে এই চলাটা আবার স্মুথ বলে মনে হয়। আচ্ছা ভাইয়া, তা আমি আমার আসলে নেক্সট প্রশ্নে চলে যাই। ক্লাস 8 এর পরীক্ষাতে তো আসলে যেটা নেই এখন। তো ওরা পরীক্ষাটা দিচ্ছে বাংলা, ইংলিশ আর জেনারেল ম্যাথের উপরে, এবং এটার মানে এই ফাইনাল এক্সামের মার্কসের উপর ভিত্তি করেই কিন্তু ওরা ক্লাস 9-এ বিভাগটা পাবে, সায়েন্স বা কমার্স বা আর্ট। তো সেই ক্ষেত্রে বার্ষিক পরীক্ষার ইম্পর্টেন্টটা ভাই আপনাদের কাছে কি মনে হয়, যদি আসাদুজ্জামান ভাই শুরু করে? আচ্ছা, তো দেখেন একেবারে যে ঘোষণাটা আসছে একেবারে শিক্ষাবর্ষের শেষের দিকে, তো এটা নিয়ে কিন্তু কোনো প্ল্যান ছিল না, তাহলে এটার উপরে একটা মেজর একটা ইস্যু হয়তোবা কাজ করতেছে, এটা সকলে আমরা রিয়েলাইজ করতে পারছি, অভিভাবক এবং আমরা টিচার প্যানেল সবাই, যে হচ্ছে একটা 8 থেকে 9ম শ্রেণী একটা ধাপ বলা যেতে পারে। 6-7 কোনো ব্যাপার না, কারণ এখানে বিভাগ বিভাজনের বিষয়টা থাকে না। তো 8 থেকে যখন 9-এ যাচ্ছে একটা বাচ্চা, তখন সে অ্যাডভান্স লেভেলে প্রথম প্রবেশ করলো। তো সে আসলে কতটা এটার সাথে প্রপারলি তাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এটাও আসলে মূল্যায়নের একটা ব্যাপার থাকে। সেই জায়গাটা থেকে কিন্তু এই পরীক্ষাটার একেবারে খুবই ইম্পর্টেন্ট, এবং সেটাই নিশ্চিত করার জন্য সরকার আসলে এইটা সিদ্ধান্তটা নিচ্ছে। অন্তত 8-এর জন্য বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একেবারে বলা যায় যে হচ্ছে এট দ্য 11th আওয়ার এই জায়গাটায় এসে যদি আমরা ভালো না করতে পারি, তাহলে হয়তো সায়েন্স বা অন্যান্য যে আমাদের পছন্দ ভিত্তিক যে ফ্যাকাল্টি, সেটা পাওয়াটা আমাদের জন্য আসলেও একটু, কিছু কিছু স্কুল বা কিছু কিছু তোমার প্রতিষ্ঠানের রেস্ট্রিকশন থাকে, তো সেই জায়গা থেকে আমাদের কষ্ট হয়ে যেতে পারে। কারণ এখানে মূল্যায়নের মূল ব্যাপারটাই কিন্তু আমাদের পরীক্ষা, কারণ বাকি যে 40 মার্ক ছিল অ্যাসাইনমেন্ট, এটা সকলে হয়তো একরকম দিয়ে দিয়েছে, কিন্তু যে পরীক্ষাটা এটাতে কিন্তু ভালো করতেই হবে ভাইয়া, কারণ এখানে তো এভারেজ কেউ নাই, এখানে তো টপ, এখানে তো একেবারে লো সবাই, এখানে তো আসলে বটমে কেউ যে থাকবে এটা তো অবশ্যই নিশ্চিত হবে। সেজন্য এটাকে ফোকাস করতেই হবে, এটা অনেক গুরুত্ব বলে আমি মনে করি আমাদের কাছে। সম্পদ ভাই। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে যে আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের ছোটবেলা থেকে অনেক স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বা আরো আমাদের অনেক মানে এই স্বপ্নগুলোর একদম ফার্স্ট স্টেপটা আমার কাছে মনে হয় যে ক্লাস 8 থেকে 9-এ আমার যখন সাবজেক্টে বা বিভাগগুলো সিলেক্ট হয়ে যায়, আমি সায়েন্সে পড়বো, আমি আর্টসে পড়বো, আমি কমার্সে পড়বো। খুব সহজভাবে যদি বলি যে আমাদের মধ্যে অনেক স্টুডেন্টদের হয়তো স্বপ্ন আছে আমি ডাক্তার হব, আমি ঢাকা মেডিকেলে পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি ইঞ্জিনিয়ার হব। কিন্তু এই বার্ষিক পরীক্ষাটা যদি তুমি ভালো না করো, তাহলে কিন্তু তোমার ওই বিভাগ নির্বাচনের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবা। দেখা গেল তোমার স্বপ্ন ডাক্তার হবা, কিন্তু তুমি বিজ্ঞান বিভাগটাই পেলা না। তখন কি হবে, তোমাকে অন্য কোন একটা পুরা তোমার ড্রিম থেকে সরে যেতে হবে। এবং এই জায়গাটা থেকে বার্ষিক পরীক্ষাটা ইম্পর্টেন্ট কেন, আমি একটা তো বললাম যে আমাদের যে এক একজনের ড্রিম আছে, একজনের গোল আছে, সেখান থেকে সরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এবং চিন্তা করে দেখো যে
অ্যাভারেজ রেজাল্টের উপর, শুধুমাত্র অ্যাসাইনমেন্টের উপর জাজ করে সেই এত ইম্পর্টেন্ট একটা ডিসিশন নেওয়া কিন্তু সম্ভব না। সেই জন্যই কিন্তু তোমাদের এই অফলাইনে একদম প্রপার একটা বার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এইখানে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট প্রপারলি না পড়ে থাকো, তাহলে সাজেস্ট করবো যে তোমাদের প্রেশারটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, একদম কয়েকটা সাবজেক্টের উপর এক্সামটা হচ্ছে, তো যতটুকু টাইম আছে সেখানে প্রপারলি ইউজ করে একদম পুরাপুরি ভাবে প্রিপারেশন নিয়ে নিজের স্বপ্নটাকে মাথায় রেখে এগিয়ে যাওয়া উচিত, এবং বার্ষিক পরীক্ষায় খুবই ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করা উচিত। রেজাউল ভাই, যদি আপনি কিছু বলতে চান। আচ্ছা, মূলত আমাদের সম্পদ যেটা বললেন বা আসাদুজ্জামান ভাইয়া যেটা বললেন, প্রায় একই ধরনের কথাবার্তা। তবে একটা জিনিস এখানে আমি একটু যুক্ত করব, সেটা হচ্ছে যে ধরো তোমাদের কারোই এরকম কোনো প্ল্যান নেই যে আমি বিজ্ঞান বিভাগেই পড়তে হবো, তাহলে ভাইয়া আমার কি এক্সাম ভালো করার দরকার নেই, এরকম একটা ব্যাপার থাকতে পারে যে আমি বিজ্ঞান বিভাগে পড়বো না, তাহলে ভাই এক্সাম আমি কোনো মতো দিয়ে আসবো, কোনো সমস্যা হবে কি? দেখো, নিজেকে যাচাই তো করতে হবে, রাইট? তা আমি মানবিক পড়ি, আমি ব্যবসায় শিক্ষায় পড়ি, তার চেয়ে বড় কথা হচ্ছে আমি কতটুকু শিখে যাচ্ছি। এবং আমার এই যে বার্ষিক পরীক্ষাটা, এটা কিন্তু একটা দারুণ একটা ক্ষেত্র যেখানে কিন্তু তুমি তোমার যে মেধার প্রকাশ সেটা করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাই হয়েছে আমাদের গত 1 থেকে 1.5 বছরে, আমি যেই ধরনের বিভাগেই যাই, আমরা কিন্তু একটা জিনিস করতেই পারি, যে নিজে কতটুকু নিজেকে আমরা নিয়ে গেলাম, কোন পর্যায়ে নিয়ে যেতে পারি, সেটা একটা ছোট্ট একটা কিন্তু পরীক্ষা আমরা দিয়ে দিতে পারি এই বার্ষিক পরীক্ষার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই 1 মাস আমরা যেই ধরনের প্রস্তুতি তোমাদেরকে নেওয়ার জন্য, ক্লাসেস হোক, বিভিন্ন ধরনের এক্সামস হোক বা বিভিন্ন ধরনের সেশন হোক, যাই আমরা করি, সেগুলো কিন্তু তোমাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। তুমি এখন বাংলাদেশের যেই স্কুলের হও, যেখান থেকেই হও, সেটা কিন্তু কোনোভাবেই কোনো কিছুতে প্রভাব ফেলবে না। সো আমি এটা একটু বলবো যে আমাদের এই যে বিগত বছরগুলো যেটা চলে যাচ্ছে, ক্লাস 7 হোক, 8 হোক, এই যে আমরা অষ্টম শ্রেণীতে আছি, আমরা কিন্তু অনলাইন ক্লাসেস পেয়েছি। তো এই অনলাইন ক্লাসের উপর বেসিস করে হলো তো আমাদের মেধাটাকে যাচাই করতে হবে। সো এই 1 মাস আমরা যদি আবার একটু আমরা পিছনে ফেরত যাই এবং সেগুলোকে একটু রিভাইজ করি, যাচাই বাছাই করি, তাহলে কিন্তু আমাদের জন্য বেটার হয়। সো এই তো হচ্ছে কথা। তো আমরা যদি একটু চিন্তা ভাবনা করা শুরু করে দেই, এবং চিন্তা ভাবনার সাথে আমরা আছি তোমাদের সাথে, তোমরা কিন্তু খুব সহজেই জিনিসগুলোকে গুছানো অবস্থায় পেয়ে যাবে আমাদের সাথে। আচ্ছা ভাই, আপনার কাছে আমি আসলে একটা প্রশ্ন করতে চাই। আপনার এক্সপিরিয়েন্সে বা আপনার মতে ক্লাস 8 এর শিক্ষার্থীরা এই যে ইংলিশে সবচেয়ে কমন মিস্টেক বা সবচেয়ে মানে ছোট ছোট মিস্টেক আসলে সবচেয়ে বেশি ভুল কোন জায়গাটাতে করে? আসলে একটা জিনিস তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশে কিন্তু ইংরেজিটা এখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটাকে কোনোভাবেই কিন্তু আমরা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বলতে পারি না। তো এই ক্ষেত্রে এই যে প্রথম যে স্তরটা থাকে আমাদের, যারা স্পেশালি বাংলা ভার্সনে আমরা যারা আছি, তোমাদেরকে ডিসকারেজ করছি না, বাট যেটা হয় যে আমাদের কারিকুলাম হোক, যেটাই হোক না কেন, আমরা কিন্তু ওইভাবে ভাষাটাকে শিখতে পাই না। এবং দেখা যায় যখন এই ক্লাস 8-এ যে এসসি এই এক্সামটা যখন সবাই দিতে আসে, তখন একটা একদম সাময়িক যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমি তখন নিজেকে হারিয়ে খুঁজি একটা স্টুডেন্ট হিসেবে। যদি আমি চিন্তা করি যে আমি তো ইংরেজি গ্রামার পড়তেছি না, বা আমি তো ভোকাবুলারিতে অনেক অনেক দুর্বল, তার মূল কারণটা হচ্ছে আমরা কিন্তু অভ্যস্ত না। বিশেষ করে আমি বলতে পারি যে ইংলিশ ফর টুডে এই বইটা আমাদেরকে দেয়া হয়, কিন্তু আমরা অনেকেই এটাকে সহজেই স্কিপ করে ফেলি। এইটা একটা খুবই দুর্বলতার জায়গা, যেটা আমি মনে করি যে সেটা কাটিয়ে ওঠা উচিত। এবং আমাদের কোর্সে কিন্তু আমরা সেইভাবেই ডিজাইন করেছি যাতে করে অ্যাসাইনমেন্টস গুলো যেভাবে দেয়া আছে, সেই অ্যাসাইনমেন্টস এর আদলে আমরা কিন্তু ইংলিশ ফর টুডে যে বইটা আছে, সেটা যে লেসন গুলো আছে, সেই লেসন গুলো আমরা খুব ভালো করে শিখবো। এবং তার সাথে সাথে আমরা কিন্তু খুব ইজিলি আমাদের লেসন ওয়াইজ বা ইউনিট ওয়াইজ ভোকাবুলারি গুলোকে আমরা বিল্ড আপ করবো। এবং গ্রামার তো সাথে থাকছেই। সো এই যে ছোট্ট ভয়টা যে গ্রামার হচ্ছে না অথবা ভোকাবুলারিতে প্রবলেম, তার জন্য ভাল লাগে না ইংলিশ ফর টুডে বইটা পড়তে, এই প্রবলেমটা আমার মনে হয় সবচেয়ে বেশি কাজ করে এই এই সিচুয়েশন বা এই লেভেলে এসে। তো আশা করছি আমরা এটা তোমাদেরকে অনেক অনেক দারুণ কিছু ফর্মুলা দিয়ে এই এই প্রবলেমটাকে কাটিয়ে ওঠানোর চেষ্টা করব এই কোর্সের মাধ্যমে। ধন্যবাদ ভাইয়া। সম্পদ ভাইয়া, বাংলাতে সবচেয়ে কম মিস্টেক বা সবচেয়ে ভুলের জায়গাটা কোথায়? আচ্ছা, বাংলার ক্ষেত্রে সব থেকে বেশি ভুলের জায়গাটা হচ্ছে যে আমরা প্রপার একটা প্ল্যান করি না, কারণ বাংলায় কিন্তু সব থেকে বেশি লেখা থাকে। আপনি যদি হুম। টাইমিং এর কথা চিন্তা করেন, আমাদের লেখার পরিমাণ সব থেকে বেশি। স্টুডেন্টরা আগে থেকে ভয় পেয়ে যায় যে আচ্ছা আমি শেষ করতে পারবো না। ধরেন যে পরীক্ষা শুরু করার আগে স্টুডেন্টরা মনে করে যে আচ্ছা আমি হয়তো 5 মাস ছেড়ে দিলাম, অসুবিধা নেই, আমার বাকিটুকুতে হয়তো কাভার আপ হবে। এভাবে না করে যেটা করা উচিত,
আমাদের প্রপার একটা প্ল্যান করে যাওয়া উচিত যে আমার হয়তো প্রথমে প্রশ্ন পড়তে আমার 10 মিনিট লাগবে, অসুবিধা নেই, আমি এটা পরে কভার করতে পারবো। কিন্তু একদম প্রপার প্ল্যানিং যে আচ্ছা আমি 10 মিনিট ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়বো, দেখবো কি কি চেয়েছে, আমি একদম প্ল্যান করে ফেলবো যে আচ্ছা আমি এই কোশ্চেন গুলো অ্যান্সার করতে চাই, করে তারপরে আমি আগাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভয় না পাওয়া, নার্ভাস না হওয়া এক্সামের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা সব থেকে বেশি হই। আমাদের অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, তারপর হচ্ছে লুজ নিতে হয়। বাংলার ক্ষেত্রে এই এই প্রবলেম গুলো সব থেকে বেশি আমরা ফেস করে থাকি। তো এই জিনিসগুলো ভয় পাওয়ার কিছু নেই, এগুলো এক্সামের পার্ট, এগুলো থাকবে, এটা নিয়েই আমরা কাভার আপ করতে পারবো। হয়তো আমার আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক ভয় পাই যে ভাই আমার হাতের লেখা খারাপ হচ্ছে, এটা ভালো হচ্ছে না। সবসময় মনে রাখতে হবে যে পরীক্ষার মধ্যে কিছু অংশে আমি আমি পুরো পরীক্ষা একদম খুবই ভালো পারফর্ম করতে পারবো এমন না, আমার একটা প্রশ্ন একটু খারাপ হবে, একটা প্রশ্ন হয়তো আমি ভালো মতো লিখতে পারবো না, কিন্তু স্ট্র্যাটেজিক ওয়েতে প্ল্যান করা যে আমি যেই প্রশ্নগুলো ভালো পারি, যেই আহ, যেগুলো থেকে ভালো মার্কস আসতে পারে সেগুলো আগে অ্যান্সার করে ফেলা, ভয় না পাওয়া, প্ল্যানটা ঠিক রাখা যে আচ্ছা 20 মিনিট আমি এই প্রশ্নে লিখবো, 15 মিনিট আমি এই প্রশ্নে লিখবো, অসুবিধা নেই, এভাবে আগানো এবং ঠান্ডা মাথায় উত্তর করা, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভাই আমাদেরকে অনেকগুলো খুবই ইউজফুল কয়েকটা টিপস দিয়ে দিয়েছে অলরেডি। আচ্ছা, আজকে যে আমার ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে ম্যাথে আসলে ম্যাথের প্রতি না অনেক মানুষেরই অনেক ভীতি থাকে। তোমরা যারা এখন আমাদের সাথে আছো আমাদেরকে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দাও কে কে ম্যাথ অনেক ভয় পাও। ভাইয়া ম্যাথ ক্ষেত্রে সবচেয়ে ভুলের জায়গাটা কোনটা, মানে কোন জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল করে, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, কোন জায়গায়? তো আপনি ম্যাথ নিয়ে যখন কথা বললেন তখন ভয়ের ব্যাপারটা সিনোনিমের মতোই নিয়ে নিয়েছে বাংলাদেশের পোলাপান অ্যাকচুয়ালি, যে ম্যাথ বললে আসলে পিছনে দৌড়ানোর যে স্বভাবটা সেটা আসলে একেবারেই কেন না জানি না জেনেটিক ভাবে চলে আসে আমাদের ভেতরে, বাঙালিদের ভেতরে। তো সেই জায়গা থেকে বের হওয়ার সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, যেমন আপনি যেমন অ্যালজেব্রার কথা বলেন, তো প্রত্যেকটার ক্ষেত্রে কমন ব্যাপার হলো যে আমরা প্র্যাকটিসটা করি না ঠিক মতো, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যদি প্র্যাকটিস করিও সেটা না বুঝে প্র্যাকটিস করি। তো না বুঝে প্র্যাকটিস করার প্রবণতা আমাদের ভিতর অনেক বেশি, সুতরাং আমরা অঙ্কের মূল ব্যাপারটাই বুঝি না, শুধুমাত্র বুঝেই যাই এবং করে মুখস্থ করে করতে করতে একেবারে এমন একটা পর্যায়ে চলে যায় যে উত্তরগুলো মুখস্থ না মিলতেছে না কেন, এমন একটা যে এমন উত্তর হবে কেন, এরকম স্টেজে অনেকে দেখেছি আমি। আবার আপনি যদি জ্যামিতির কথা বলেন, যে আমাদের বাংলাদেশের 85% টু 90% পোলাপান আপনার উপপাদ্য মুখস্থ করে এবং বোঝে না বিষয়টা। এবং এখানে শুধুমাত্র তাদের দায়বদ্ধতা না, তাদের কাছে কিভাবে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে, প্রোভাইড করা হচ্ছে, এটা একটা বড় ফ্যাক্টর। তো আমরা সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে কোর্স প্ল্যানটা এইভাবে সাজিয়েছি যে গল্পের আকারে উপপাদ্য সাজানো। এটা একেবারে ইউনিক হতে যাচ্ছে বাংলাদেশে প্রথম, যে গল্পের মাধ্যমে তারা উপপাদ্য শিখবে এবং প্রত্যেকটা বিষয় এমন ভাবে তাদের কাছে পাঠানো হবে যেন তারা ইন্টারেস্টিং ওয়েতে সেটা শিখতে পারে, যেন তারা ভুল না বুঝে যায় যে হচ্ছে না আমাদের এটা পড়তে হবে মুখস্থ করার জন্য, এমন কোন একটা ওয়ে থাকে। আর পাটিগণিতের ব্যাপারটা দেখেন, যে এখনো যারা সিনিয়র হয়ে গেছে, আমি এদের কথা বাদই দিলাম, তো সকলের ভেতরে একটা ভীতি কাজ করে যে পাটিগণিত মানে একটা মহাবিপদ সংখ্যা। তো সেই জায়গাটা থেকেও আসলে বের করে আনা, আসলে এটা আসলে কিভাবে করলে আমরা সহজে প্ল্যানিংটা করতে পারি সেটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। এই বলতে গেলে ভুলের ব্যাপারটার মূল কারণ হলো যে হচ্ছে আমরা প্র্যাকটিসের অভাব এবং প্রপার প্ল্যানিং আর কি। আমরা কমেন্টে দেখছি অনেক মিক্সড রেসপন্স আসছে। কেউ কেউ বলছে ম্যাথ তো আমার একদমই ভালো লাগে না, যেমন রুহেল আহমেদ আছে আমাদের সাথে, উনি বলছে যে আমি ক্লাস 9-এ পড়ে আমি ম্যাথে অনেক উইক, আমাকে প্লিজ হেল্প করেন। আবার অনেকে বলছে আমার তো ম্যাথ ভালোই লাগে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ম্যাথে একটা 50-50 চান্স যে কারো ভালো লাগে কারো খারাপ লাগে। তো হ্যাঁ, আপনার জিজ্ঞেস করি যে আসলে এই কোর্সটা টেমেল স্কুলে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সের যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে কোর্সটি আছে সেখানে ভাই কন্টেন্ট তোমরা পাবে, যদি বেতন ভাই শুরু করে। আমরা প্রথমতই যেটা দেখব যে আমাদের যে অ্যাসাইনমেন্টস গুলো ছিল ক্লাস 8-এর, সেই বেশিরভাগ অ্যাসাইনমেন্টস গুলোই ছিল ইংলিশ ফর টুডে যে বইটা সেখান থেকে। এবং ওই মিক্স আপে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল আইটেম সেখানে পুশ করা হয়েছে, এবং ওই গ্রামাটিক্যাল আইটেমগুলোই পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেরেছি যে ওদের অ্যাসাইনমেন্টসে কিছু কিছু অংশে তারা করে ফেলেছে। এখন যেটা হয়েছে যে আমাদের মানবন্টনটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। আমরা দেখেছি যে 50 মার্কস থাকবে, সেখানে ইংলিশ যেই ফার্স্ট পেপার সেখানে থাকবে 30 মার্কস, এবং ইংলিশ সেকেন্ড পেপারে থাকবে হচ্ছে 20 মার্কস। তাহলে আমরা খেয়াল করতে পারছি যে ফার্স্ট পেপারের যে লেসনগুলো, ইউনিটগুলো, এগুলো পড়াটা খুবই জরুরি। তো আমাদের যেই কোর্স প্ল্যানিংটা সেখানে কিন্তু আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি যে আমাদের যে ইএফটি ইংলিশ ফর টুডে বইটা আছে, এই যে লেসনগুলো আছে এই লেসনগুলো থেকে কিভাবে করে একটা স্টুডেন্টস এমসিকিউ হোক, কোশ্চেন অ্যান্সার হোক,
অথবা সাবস্টিটিউশন টেবল হোক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, এই ধরনের পার্টিকুলার যেই প্রবলেমগুলো আসে এক্সামে ওগুলো কিভাবে সলভ করা যায় আমরা সেটার উপর খুব জোর দিব। এবং আমাদের যে বেসিক গ্রামার যে রুলসগুলো আছে, অ্যাজ ইউজুয়াল যে টপিকগুলো আছে, ওই টপিকগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে অ্যাড করে দিয়েছি এবং একদম সুন্দর একটা প্ল্যানিংয়ে কিন্তু আমরা ওদের যত প্রকার ম্যাটেরিয়ালস লাগে আমরা কিন্তু প্রোভাইড করে দিব, সেটা লেকচার শিটের আকার হোক, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন হোক, অথবা আমরা যদি চিন্তা করি যে ক্লাস টাইমটাই হোক। তো সব কিছুতে কিন্তু আমরা চেষ্টা করব যাতে করে একটা স্টুডেন্ট সে যত অল্পই পড়ে থাকুক বা যত বেশিই পড়ে থাকুক, যদি কেউ অল্প পড়ে থাকে তার মোটামুটি সিলেবাস কাভার হয়ে যাবে ইনশাল্লাহ, আর কেউ যদি মোটামুটি পড়ে অলরেডি রেডি থাকে, প্রিপেয়ার থাকে, তার একটা রিভিশন হয়ে যাবে আশা করছি। এবং কোর্সটায় যখন এনরোল করবে ওরা ইংলিশ ক্লাসগুলো এইভাবেই সাজানো অবস্থায় পাবে এবং সব ধরনের যত নোটস এন্ড অন্যান্য ম্যাটেরিয়াল সব পেয়ে যাবে। আচ্ছা, সম্পদ ভাই যদি বাংলার ক্ষেত্রে যদি হ্যালো, আপু নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছে, আরেকবার যদি একটু রিপিট করেন। হ্যাঁ জি ভাই, এই যে বাংলা সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম যে এই বাংলা কোর্সটির ভিতরে কি কি আছে বা কিভাবে আপনারা ডিজাইন করেছেন এই কোর্সটা এবং কোন বিষয়ের উপরে আসলে জি জি জোর দেওয়া হয়েছে। আচ্ছা, সো আপু আমরা যেভাবে ডিজাইন করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করবো এক একটা টপিক কভার করে ফেলার জন্য, এবং এটার সাথে রিলেভেন্ট যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে ফেলা। এবং যদিও আমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা নিয়ে আমাদের কথা হচ্ছে, বাট আমরা চেষ্টা করবো এমসিকিউ থেকে শুরু করে সৃজনশীল থেকে শুরু করে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করে ফেলা, যেন স্টুডেন্টদের পরে গিয়ে আর টেনশন করতে না হয় যে আমি এটা থেকে কি এরকম প্রশ্ন আসবে কি হবে। এবং চেষ্টা করব যে প্রত্যেকটা টপিক পড়ার পরে অ্যাটলিস্ট একটা দুইটা টপিক পড়ার পরে একটা করে এক্সাম নিয়ে ফেলার জন্য ছোটখাটো করে, যেন ওদের প্রিপারেশনটা একদম পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যায়। Great. আশাদুজ্জামান ভাইয়া। তো আমি রেজাউল ভাইয়া বা সম্পদ ভাইয়ের মতোই একমত হব ওনাদের কথাই। আর আরেকটা ব্যাপার হলো যে হচ্ছে ভাই অলরেডি বলছেন অন টু এর ব্যাপারটা, যে ডিসকাশনটা এটা আসলে অনলাইন প্ল্যাটফর্মের একটা রেস্ট্রিকশনই বলা যেত, বা এটাই অনেকে অজুহাত এক্সকিউজ হিসেবে দাঁড় করাইতো যে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে গেলে শেখা যাবে না। তার মূল কারণ হলো যে তারা সরাসরি কমিউনিকেট করতে পারে না। আমরা কিন্তু সেই বাধাটা রাখছি না। তারা আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে একটা সেশন থাকবে কিউএনএ, তো সেখানে তারা সরাসরি আমাদের সাথে প্রশ্ন করতে পারবে এবং প্রত্যেকটা বিষয়ে তাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু সেখান থেকে তারা সেই উত্তরটা পেয়ে যাবে। আরো একটা ব্যাপার যে হচ্ছে আমরা যে লেকচারটা দিচ্ছি বা আমাদের যে ক্লাস ডিজাইনটা যেভাবে করা থাকবে, তো সেটা নিয়ে অনেকেই সেই সময়টাই লেখে, রেকর্ডেড ক্লাস থাকলে আসলে অলসতার কারণে আর দেখতে চায় না পরবর্তীতে, এমনও হয় অনেক ক্ষেত্রে। কিন্তু আমরা তার সাথে সাথে লেকচার শিটটাও প্রোভাইড করে দিচ্ছি, যাতে তাদের আর কষ্ট করে ওভাবে নোট করে আবার সাজিয়ে লেখার দরকার নাই। তো সেটা দেখেই যেন তারা পুরো প্রস্তুতিটা আবার নিয়ে নিতে পারে। আর মডেল টেস্ট তো আছেই সাথে সাথে। তো এটাই আর কি। Great. এখন আমাদের কলেজে আসলে সিলেবাস নিয়ে যদি কিছু বলতে চাই তো সবার জন্য আসলে বলে দিতে চাই, গভর্নমেন্ট এই বছরে 20 উইকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল ক্লাস 8 এর স্টুডেন্টদেরকে, এবং ওদের সিলেবাস ওই 20 উইকে অ্যাসাইনমেন্টের যে চ্যাপ্টার গুলো যে সব পার্ট গুলোকে কভার করেছে ওগুলোই হচ্ছে ওদের বার্ষিক পরীক্ষার সিলেবাস। এবং আমাদের ডায়মন্ড স্কুলে এই কোর্সটি পুরোটাই এই অ্যাসাইনমেন্ট নিয়ে এবং এই পড়াশোনা প্রত্যেকটা ছোট ছোট টপিক সবগুলোকে ধরে ধরে শেষ করার একটা উদ্যোগ নিয়েছে। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে গিয়ে যেহেতু আমরা কথা বলছি যে এই কোর্সের ব্যাপারে, এই কোর্সটা আসলে কতদিনের এবং কতটুকু ডিউরেশন যদি এর কথা বলতে। আমরা মূলত 1 মাস আমাদের হাতেই সময় আছে। আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের 20 তারিখ থেকে আমরা কোর্সের ক্লাসগুলো শুরু করে দেব, এবং একই সাথে কিন্তু আমাদের এই ক্লাস 8 এর ক্লাসগুলো কিন্তু সেই 20 তারিখে শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 1 মাস সময় পেয়ে যাব প্রত্যেকটা সাবজেক্টের, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, ম্যাথমেটিক্স হোক, একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আমরা ক্লাসেস রেখেছি। সেই ক্লাসগুলোর সাথে সাথে যেটা সম্পদ বলল বা আসাদুজ্জামান ভাইয়া বলল যে আমাদের কিছু ক্লাস টেস্ট হবে এবং পরবর্তীতে মডেল টেস্ট হবে, এগুলো তো থাকছেই। তো আমি একটু দেখছি যে অনেকে বলতেছে যে ইংলিশে প্রবলেম হচ্ছে, ইংলিশ পছন্দ করি না, আবার অনেকে বলতেছে হচ্ছে একটু প্যাটার্নটা বলেন কিভাবে কোশ্চেন আসতে পারে। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলি যে প্যাটার্নটা কিন্তু একটা মূল প্যাটার্ন আমাদের দেয়া আছে। ইংলিশের ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের 50 মার্কসের একটা এক্সাম হবে।
তো 50 মার্কসের এক্সামে ফার্স্ট পেপার থাকবে 30 মার্কস আর সেকেন্ড পেপার থাকবে 20 মার্কস। এখন এই প্যাটার্নে সেকেন্ড পেপারে কি ধরনের টপিক আসতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আসবে। তো সেই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে আমরা অলরেডি রিসার্চ করে ফেলেছি যে কি ধরনের প্যাটার্নটা আসতে পারে, সেটা যেই স্কুলের কোশ্চেনই হোক না কেন। তো সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের পার্টিকুলার গ্রামার টপিকগুলো কিন্তু শিখে দেবো। সেখানে 5 নাম্বার থাকুক 10 নাম্বার থাকুক। তারপরে আমাদের যে রাইটিং পার্টটা থাকে, রাইটিং পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে প্রায়শই আমাদের অ্যাসাইনমেন্টগুলোতে হয়তো বলেছে একটা লেটার লেখার জন্য অথবা বলেছে একটা ডায়ালগ ক্রিয়েট করার জন্য। সো সেই ধরনের ব্যবস্থাটাও কিন্তু আমাদের ক্লাসরুমে আমরা রাখবো। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের রাইটিংসের উপরও কিন্তু স্পেশাল ক্লাস আসতেছে, আমি বলে দিচ্ছি। এবং রাইটিংয়ের ক্লাসটা কিন্তু সবচেয়ে অসাধারণ হবে। সো যারা যারা ওই অসাধারণ মুহূর্তটা মিস করতে না চাও, আমি রিভিল করবো না এখন, কারণ রিভিল করলে আর ওই মজাটা থাকলো না। তো ওই অসাধারণ রাইটিং ক্লাসগুলো যদি মিস করতে না চাও তাহলে অবশ্যই তোমরা কোর্সে এনরোল করে ফেলো। এবং ইংলিশ ফার্স্ট পেপারে ওই এমসিকিউ, তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার, ট্রু ফলস, সাবস্টিটিউশন টেবল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, এগুলোই কিন্তু সাধারণত দেখা যায় আসে, এগুলোই থাকবে তোমাদের। সম্পদ ভাইয়া, বাংলার কোশ্চেন প্যাটার্নটা নিয়ে যদি আপনি একটু বলতে চান, বলতে পারেন সবাই যারা জিজ্ঞাসা করছে যে কোশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হবে। আচ্ছা, তো বাংলার ক্ষেত্রেও রেজাল্ট ভাই যেরকম বললো, আমরা বেসিক্যালি হচ্ছে যেই প্যাটার্ন গুলোতে কোশ্চেন আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, ফার্স্ট পেপারে তো সৃজনশীল, আমরা অলরেডি সবাই জানি যে সৃজনশীলের প্যাটার্নের কোশ্চেন গুলো আমাদের আসছে, এবং সব থেকে বেশি প্রবলেম ফেস করে স্টুডেন্টরা হচ্ছে সেকেন্ড পেপারের সাইডটাতে এবং রাইটিং পার্টটাতে, যে ভাইয়া রচনা কতটুকু লিখবো, কত পেজ লিখবো, কতটুকু পয়েন্ট লিখবো। তো রেজাল্ট ভাই এরকম বললেন, এরকম ভাবে হচ্ছে যে সবগুলা সেগমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাকরণ বলেন, রাইটিং পার্ট বলেন, ফার্স্ট পেপারের ক্ষেত্রে সহ পাঠ বলেন, কিংবা সৃজনশীলের ক্ষেত্রে আমাদের যে আমার বাংলা বই বা আমাদের যে মেইন বইটা আছে, যতগুলা গল্প কবিতা, সবগুলো জায়গা থেকে আমরা আলাদা আলাদা ভাবে ক্লাসগুলো নিব এবং খুব গুছিয়ে নেওয়ার চেষ্টা করব, যেন স্টুডেন্টদের ক্ষেত্রে খুব বেশি কনফিউশনে পড়তে না হয়, চিন্তা করতে না হয়। আমরা যতটুকু পড়াবো অতটুকু পড়বে, বাসায় একটু প্রিপারেশন নেবে, কারণ শুধুমাত্র আমরা পড়ালে তো হবে না, বাসায় একটু জাস্ট পড়বে, তাহলে যেন ওদের প্রিপারেশনটা একদম সম্পূর্ণ হয়ে যায়। এইভাবে আমরা হচ্ছে প্ল্যানটা করেছি এবং আশা করছি যে যারা রেগুলার ক্লাসটা করবে তারা অনেক মানে উপকৃত হতে পারবে আমাদের এই ক্লাসগুলো থেকে। গ্রেট। আসলে যেমন ভাইয়া ম্যাথের সিলেবাস বা কোশ্চেন প্যাটার্নটা নিয়ে যদি একটু বলতে চান। তো ম্যাথের ব্যাপারটাও সম্পদ ভাই যেটা বললেন একেবারে ওই রকমই প্যাটার্নটা আমরা সবাই জেনে গেছি। সিকিউ থাকবে আমাদের 35 মার্কের, আর 15 মার্কের আমাদের এমসিকিউ থাকবে এই প্যাটার্নটা দিয়ে। আর আরেকটা ব্যাপার হলো যে হচ্ছে আমাদের বই কিন্তু 11টা অধ্যায় ছিল, তো তার ভিতর থেকে আমাদের হয়তো পার্টিকুলারলি 5টা অধ্যায়ের মতো পড়তে হতে পারে। তো বিষয়টা অনেকটা মজা করে বললে, আমি যেমন ছোটবেলায় যে হচ্ছে মাইক্রো বা প্রাইভেট কার যেগুলো ছিল এদেরকে মনে করতাম যে ট্রাক বা বাসগুলার বাচ্চা, বুঝতে পারছেন? তো বিষয়টা আসলে ওই রকমই অনেকটা বাচ্চা টাইপের। তোমাদের যে সিলেবাসটা এখন দেওয়া হয়েছে আগের সিলেবাসটার বাচ্চাই বলা যায়, এত বাচ্চা এডিশন। তো এতটুকু কোপ আপ করা আসলে খুবই ইজি ভাই। আর যে প্যাটার্ন গুলোতে যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েই তো আমরা মূল আলোচনাটা করব, যেটা অলরেডি আমাদের রেজাউল ভাই বলে গিয়েছেন। সেটা যেই স্কুলই হোক না কেন তাদের সেখান থেকে অবশ্যই প্রশ্ন বা যেটাই হোক না কেন, শুধুমাত্র তোমাদের তো আমরা বার্ষিক পরীক্ষার জন্য না, সেটা তোমাদের শেখানোর জন্য শেখাচ্ছি, যেটা কিনা পরবর্তীতে তোমাদের জন্য একটা বড় টনিক হইতে পারে, এই আর কি। ভাইয়া আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে এত সুন্দর করে কোর্সের ডিটেইলটা বলার জন্য, এবং আমাদের সাথে আমাদেরকে যত ধরনের কনফিউশন ছিল, আমার মনে হয় সব ধরনের কনফিউশন শেষ। কিন্তু তাও এখন অনেকে প্রশ্ন করছে এইটা কত, এই কোর্সটার দাম কত। এই কোর্সটার দাম শুধুমাত্র 500 টাকা, এবং এই কোর্সটি পেতে হলে এই লাইভের যে লিঙ্ক, যে ক্যাপশনটা, সেখানে লিঙ্কটা আছে, ওখানে গেলেই আপনারা পারচেজ করতে পারবেন। এখন যদি আমরা তাড়াতাড়ি দেখে ফেলি যে আসলে পারচেজিংটা কিভাবে হবে, আমি এটা খুবই খুবই দ্রুত একটু তাড়াতাড়ি দেখে ফেলার চেষ্টা করছি। আমরা একটু দেখি যে আমাদের এই স্ক্রিনটা চলে আসছে কি, আমাকে একটু জানাবেন যে আমরা আমাদের পারচেজিং এর স্ক্রিনটা দেখতে পাচ্ছি নাকি। তো মূলত আসলে এই কোর্সটা যারা কিনবে, কেনার পরে এই কোর্সটি কিন্তু যাদের ফেসবুক নেই তারাও এটা অ্যাভেল করতে পারবে। সবার ফোন নাম্বার একটা এসএমএস যাবে, এবং এসএমএস এর মধ্যে লিংক দিয়ে দেওয়া হবে, জুম লিংক, যেখানে ক্লাসের লিংক থাকবে। এবং প্রতিদিন ক্লাসের 2টো করে লিংক পাবে। প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিংকটা পাবে, এবং ক্লাস শেষ হওয়ার পরপরই সাথে সাথে ওনারা রেকর্ডেড ক্লাস এবং
একটা পিডিএফ ফাইল থাকবে যেখানে যেখানে সব শিট থাকবে, যেখানে ভাইয়ারা যা যা আপনাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দেবে সবগুলো ম্যাটেরিয়াল তো থাকবে। সেটারও একটা আলাদা লিঙ্ক প্রত্যেকটা ক্লাসের পরে এসএমএস এর মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তো আমরা আসলে দেখে নিই প্রথমে কিভাবে কেনা হয়। আচ্ছা, তো যখনই আপনি এই লিঙ্ক ক্যাপশনের যে লিঙ্কটা যাবেন, যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমরা চলে আসবো। এরকম ইন্টারফেসে আসার পরে যে ক্লাসের যে 6 এ পড়ে সে 6 এটাতে যাবে, যে 7 এ যে 7টা, যে 8 যে 8, যে 9 যে 9। তো এরপরে যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে আসবো। এটার বাম পাশে আমরা কে এই কোর্সটি নিচ্ছে ওনাদের একটা ডেসক্রিপশন থাকবে শর্ট, এবং তার ডান পাশে থাকবে যে গেট দিস কোর্স। এই গেট দিস কোর্সে যদি আপনি প্রেস করেন তাহলে আমরা চলে আসবো এরকম একটা ইন্টারফেস। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, এবং ফোন নাম্বারটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই ফোন নাম্বারটা দেওয়ার পরে আমরা এগিয়ে যাওয়ার পরে ফোনে একটা ওটিপি সেন্ড হবে। ওই ওটিপিটা এখানে লিখে দিলেই আমরা পরের এন্টার করলেই এগিয়ে যানটাতে চলে যেতে পারবো। যাওয়ার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। এরকম একটা ইন্টারফেসে আসার পরে আমাদেরকে প্রথমে পেমেন্টটা করে ফেলতে হবে। এখন পেমেন্টটা তো অবশ্যই বিকাশ, এবং বিকাশের সাথে আরো অনেকগুলো অপশন আছে, নগদ আছে, রকেট আছে, যে কোনো ধরনের ভাবেই আপনারা করতে পারবেন। ওকে, এরপর যদি আমরা আগানোর পরে এখানে হ্যানা আসবে, ভেরিফিকেশন কোড হবে। এরপরে আমরা আস্তে আস্তে যাওয়ার পরে আমরা চলে আসবো এরকম একটা জায়গায় যেখানে আমরা আসলে একটা কনফার্মেশন এসএমএস বা কনফার্মেশন কোডটাও পেয়ে যাব। সেখানে যাওয়ার পরে আমরা কিনে ফেলতে পারবো। কিনে ফেলার পরে আমরা সব চেক করে নিই। আচ্ছা, তো কিনে ফেলার পরে আপনারা চলে যাবেন কোর্সে, এবং ওই সাথে সাথে এসএমএস বা ফেসবুক দুটোর মাধ্যমে আপনারা আসলে এই কোর্সটা অ্যাভেল করতে পারবেন। তো আসলে এখন আর দেরি না করে আমার মনে হয় অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থীরা আছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে ফেলেন আমাদের এই কোর্সটিতে, এবং 20 তারিখ থেকে আমাদের মনে হয় ক্লাসটা শুরু হয়ে যাবে। বাট আপনারা সবাই এসএমএস পেয়ে যাবেন, এবং আপনাদেরকে আপডেটেড করা হবে এসএমএস এর থ্রুতে। তো এখানে আসলে আমাদের আজকের লাইভটি শেষ, বাট আমাদের আজকের লাইভে ক্লাস 9 এরও অনেকগুলো স্টুডেন্ট ছিল, ক্লাস 7 এরও ছিল। তাদের জন্য বলে দিতে চাই যে তোমরা অ্যাকচুয়ালি 10 মিনিট স্কুলের পেজে চোখ রাখো, কিছুক্ষণের মধ্যেই ক্লাস 9 এর ওরিয়েন্টেশন লাইভটা শুরু হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।